কারণটা কি? এর কারণটা হচ্ছে গিয়ে তারেক রহমান এখনো মনে করছেন যে বাংলাদেশ তার জন্য নিরাপদ নয়, এখনো মনে করছেন যে বাংলাদেশে তার ফেরা উচিত হবে না। আমরা জানি যে ইতিমধ্যে তার নামের যত মামলা ছিল সেই মামলাগুলো প্রত্যাহার করা হয়েছে, সেই মামলাগুলোতে তিনি বেকসুর খালাস পেয়েছেন, যেটা হয় ক্ষমতা পরিবর্তনের সাথে সাথে হয়। সুতরাং তাকে যে উনি বিমানবন্দরে নামলে যে তাকে গ্রেফতার করা হবে এরকম কোন এক্সিস্টিং মামলা বা রায় এই মুহূর্তে বলবৎ নাই। এবং এর বাইরে একেবারে পুলিশের স্তরে স্তরে বলুন, সচিবালয়ের স্তরে স্তরে বলুন, বিচারালয়ের স্তরে স্তরে বলুন, নির্বাচন কমিশনের লেভেল টু লেভেল বলেন, সব জায়গায় আমরা জানি যে আইদার বিএনপির লোক অথবা জামাতের লোক বসে আছেন। এবং সেনাবাহিনীর ভিতরে হয়তো বিএনপি এত সুবিধা করতে পারে না, ওখানে জামাতের লোকজনই হয়তো বেশি টপ টু বটমে। বাট এর বাইরে বিভিন্ন জায়গায় বিএনপি কিন্তু তার ফেয়ার শেয়ার পেয়েছে, ইনক্লুডিং কিছু উপদেষ্টা। কেউ কেউ তো বিএনপির কাছে নিরাপদ এক্সিস্ট চাচ্ছেন এবং কেউ কেউ নির্বাচনও করতে চাচ্ছেন ধানের শীষের মার্কায় অথবা তার সমর্থনে। এই অবস্থায় যখন তারেক রহমান যেতে পারছেন না, তখন বোঝাই যাচ্ছে যে বিএনপির কাছে এমন কিছু ইনফরমেশন আছে যেটা আমাদের কাছে নাই। বিএনপি ভাবে যে তারেক রহমানকে দেশে ফিরলে তার জীবন শঙ্কার মুখে আছে, ঝুঁকির মুখে আছে। এই ছাড়া তারেক রহমান এত বড় পলিটিক্যাল রিস্ক নেওয়ার কথা নয়। কিন্তু আমার কাছে মনে হয় দীর্ঘমেয়াদে এই ঘটনাটা তারেক রহমানের রাজনীতির জন্য কোনো শুভ ফল বয়ে নিয়ে আসবে না। একটা সময় ছিল যদি এখন আওয়ামী লীগ সরকার থাকতো তাহলে আমরা কিন্তু খুব ভালো করে পাইতাম, আওয়ামী লীগকে খুব একটা খেঁচা দেওয়া যেত যে কি পরিমাণ ফ্যাসিস্ট সরকার, আরো কি যেন এটা সরকার, যাই হোক ফ্যাসিস্টই এখন পপুলার, ফ্যাসিস্ট সরকার যে মৃত্যুসজ্জায় খালেদা জিয়া তার সন্তানকে এসে দেখতে দিচ্ছেন না। কিন্তু এখন দেখা যাচ্ছে যে তা না, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আছেন যার মধ্যে শহীদ জিয়ার ছায়া দেখা যায়। আমরা দেখি না, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছায়ায়, মানে এত মানে প্রায় জিয়া টাইপের একটা লোক যদি ক্ষমতা থাকেন তারপরে যদি জিয়ার আসল পুত্র দেশে আসতে না পারেন, এর যে দুর্ভাগ্যজনক অবস্থা কিছু হতে পারে না। বিএনপি ইতিমধ্যে বুলেট প্রুফ গাড়ি কেনার চেষ্টা করছে, তারেক রহমানের জন্য অনুমতি চেয়েছে সরকারের কাছে, এবং তারা প্রতিনিয়ত এই নিরাপত্তা শঙ্কার মধ্যে আছেন। আমাকে আমার এক বন্ধু একটু আগে বললেন যে ভাই এতক্ষণ পর্যন্ত তো ঠিকই ছিল, কিন্তু আসিফ নজরুল গিয়া খালেদা জিয়াকে দেখার পরে তো আরো টেনশন বেড়ে গেল। কেন? বলে যে এমন হতে পারে হয়তো খালেদা জিয়াকে ওইখানের মধ্যে রেখে উনি অনেক অসুস্থ এরকম গুজব রটাচ্ছে এবং এই জন্য আসিফ নজরুলকে দেখে ভান করছে, এবং তারেক রহমান আসলে সরকার হয়তো তারেক রহমানের গ্রেফতার করতে পারবে, তার জীবনের জন্য হুমকি হইতে পারে। ভাই আর যাই করেন আসিফ নজরুলের বিশ্বাস করা যায় না, সুতরাং তারেক রহমান আর একটা ট্রাম্প কার্ড মেরে দিয়েছেন, উনি আপাতত আসছেন না। কিন্তু আমার কাছে মনে হয় এই জিয়া পরিবার যে সাহসের জন্য তাদের রাজনীতি তাদের সমর্থকদের কাছে পরিচিত, সেটা জিয়াউর রহমানের ৭১-এর ভূমিকা বলুন বা ৭ই নভেম্বর 15ই আগস্টের পরবর্তী সময় টার্মোইলের সময় ৭ই নভেম্বরে তিনি যেভাবে ক্ষমতা টেক ওভার করলেন, পরবর্তীতে সময় বিভিন্ন সময় তাকে হত্যার চেষ্টা করা হচ্ছে এবং তিনি সেগুলাকে খুবই শক্ত হাতে দমন করেছেন। খালেদা জিয়ার কথা যদি ধরুন, এরশাদ বিরোধী আন্দোলন, শেখ হাসিনা বিরোধী আন্দোলনে দীর্ঘ সময় তিনি যেভাবে সাহসের সাথে মোকাবেলা করেছেন, সেই জায়গা থেকে তারেক রহমান যদি এই মুহূর্তে দেশে না ফিরেন এবং যদি আল্লাহ না করুক খালেদা জিয়ার কিছু হয়ে যায়, ভবিষ্যতে বারবার এই প্রশ্নের জবাব তারেক রহমানকে দিতে হবে। তিনি কি এত অনিরাপদ এই দেশে ভুগছিলেন, এত অনিরাপদ তিনি ভাবছিলেন এবং নিরাপত্তাহীনতা ভুগছিলেন, সেই প্রশ্নের জবাব তাকে দীর্ঘমেয়াদে দিতে হবে। এবং আজকের নিরাপত্তায় তিনি হয়তো বেঁচে যাবেন, কিন্তু রাজনৈতিক জায়গায় তিনি অনেক ভালনারেবল হয়ে গেলেন এবং রাজনৈতিক জায়গায় তার নিরাপত্তা আরো, মানে রাজনৈতিক লিগেসির জায়গায় তার নিরাপত্তা প্রশ্নবিদ্ধ থাকবে। প্রিয় দর্শক, আসুন আমরা দেখতে থাকি শেষ পর্যন্ত কি হয়। ভিডিওটা শেষ করছি, খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি এবং আমরা দেখতে চাই যে তারেক রহমান এই সংকটকালে আসলে কিভাবে মোকাবেলা করেন। ভালো থাকুন। তারেক রহমানের উচিত মায়ের এই অসুস্থতার সময়ে তার বাংলাদেশে আসা, এবং যেহেতু তার বিরুদ্ধে এই মুহূর্তে কোনো মামলা নেই এবং বাংলাদেশে যে অবৈধ সরকারটি আছে সেটি তাদের একটা সরকার, এবং এই ডক্টর ইউনূস তার সাথে লন্ডনে গিয়ে দেখা করেছিল গত 13ই জুন, এবং বাংলাদেশের মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স টেসি অ্যান্ড জ্যাকবসন তিনিও দুবার লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে দেখা করেছিলেন। সুতরাং তারেক রহমানের উচিত এই সময় মায়ের পাশে এসে দাঁড়ানো। এছাড়া রাজনীতির একটা ডিমান্ড তো আছেই, রাজনীতিতে নেতাকর্মীরা অনেকদিন ধরেই চাইছেন তারেক রহমান বাংলাদেশে এসে দলটির নেতৃত্ব দিক। যদিও
বিএনপি নেতৃবৃন্দ বিভিন্ন সময়ে বলেছে যে তারেক রহমান অচিরেই আসছেন, নভেম্বর মাসে, বিশেষ করে 7ই নভেম্বর তিনি সারপ্রাইজ দিতে বাংলাদেশে এসে হাজির হবেন, এমন একটি কথাও আমরা শুনেছিলাম। কিন্তু আলটিমেটলি তিনি আসেননি এবং তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে জানিয়েছিলেন, যেটার সহজ বাংলা করলে দাঁড়ায় এটা যে নানান শর্ত সাপেক্ষে তার বাংলাদেশে আসাটা এই মুহূর্তে আটকে আছে। তাকে বাংলাদেশে আসার ব্যাপারে একজন বিদেশি কূটনীতিকও বলেছিলেন নট নাও। সুতরাং বাংলাদেশে আসার ব্যাপারে তার পরিস্থিতি আমরা ধরেই নিচ্ছি যে অনুকূল ছিল না। কিন্তু হঠাৎ কি হলো যে তিনি বাংলাদেশে আসার সিদ্ধান্ত নিয়েছেন। এই যে শর্তগুলো তার বিপক্ষে ছিল, যারা তাকে ক্লিয়ারেন্স দিচ্ছিলেন না, তারা কি এখন তাকে ক্লিয়ারেন্স দিয়েছেন? এর মধ্যে একটু ছোট্ট একটা বিষয় আমরা লক্ষ্য করেছি যে তিনি আর্মির সাবেক মেজর জেনারেল রুমির কাছে ক্ষমা চেয়েছেন। রুমির সাথে তিনি কোনো একটা অন্যায় আচরণ করেছিলেন, কি আচরণ করেছিলেন সেটি আমরা না জানলেও তিনি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত রুমির কাছে ক্ষমা চেয়েছেন। তিনি কি এই রুমি বা সেনাবাহিনীর দিক দিয়ে কি একটি আপত্তি ছিল তার দেশে ফেরার? এটা আমি ঠিক জানি না, তবে তার স্ট্যাটাস দেখে যেটা মনে হয়েছে যে অনেকগুলো কারণেই তিনি বাংলাদেশে আসতে চাননি, কিন্তু আজকে তিনি ফিরছেন। তিনি এমন একটা সময়ে তিনি এই সিদ্ধান্তটা নিয়েছেন তিনি দেশে ফিরবেন, এবং যদি তিনি দেশে ফেরেন তখন বাংলাদেশের অবস্থাটা কিন্তু অনেকটাই টালমাটাল। একজন ইনকলাব মঞ্চের তথাকথিত বিপ্লবী জঙ্গি হাদি, তিনি সম্প্রতি গুলিবিদ্ধ হয়েছেন, এবং হাদিকে কারা গুলি করেছে এটা নিয়ে এই হাদির সারাউন্ডিং যে সমর্থকরা আছে, অনুসারীরা আছে, বা তাকে যারা ওন করে, তাদের মধ্যেই দেখলাম যে এক একজন এক এক রকম কথা বলছে। একদিকে জামাত শিবির একরকম কথা বলছে, একদিকে হাদির মেন্টর আমার বন্ধু পিনাকি একরকম কথা বলছে, আরেকদিকে জুলকার নাইন নামে একজন অনুসন্ধানী সাংবাদিক, তিনি আর এক রকম কথা বলছে। কারোর সাথে কারো কথা মিলছে না। এই যে একটা অনিশ্চিত অবস্থা বাংলাদেশে, এই মুহূর্তে তারেক রহমান ফিরছেন। এর মধ্যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক একদম তলানিতে চলে গেছে। এই মুহূর্তে যখন রেকর্ড করছি তখন জানা যাচ্ছে যে বাংলাদেশ থেকে জুলাই ঐক্যের নামে একদল লোক, তারা ভারতীয় হাইকমিশনের উদ্দেশ্যে যাত্রা করেছে, এবং ভারতীয় ভিসা সেন্টার সেটা আজকে বাংলাদেশ সময় দুপুর 2টো থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এবং দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লিতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে বাংলাদেশে এই যে ভারতের বিরুদ্ধে কয়েকদিন ধরে যে বিভিন্ন রকমের থ্রেট দেওয়া হচ্ছে, ভারতীয় দূতাবাস ঘেরাও করার জন্য পদযাত্রা হচ্ছে, তো সব মিলিয়ে এই যে বাংলাদেশ ভারত সম্পর্কের এই টানটান অবস্থায় তারেক রহমান দেশে আসছেন। কারণ তারেক রহমানের সাথে ভারতের অনেক হিসেব কিন্তু অনেক আগেই আমরা দেখেছি অমীমাংসিত ছিল। বিশেষ করে ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে সমর্থন দিয়েছিল এই তারেক রহমান এবং তার সেই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুকিং ফর শত্রুজ বলে খ্যাত বাবর। এরকম এরকম অনিশ্চয়তার মধ্যে তারেক রহমান আসছেন। তারেক রহমান যদি গত বছর আগস্টে আসতেন, 10ই আগস্ট বা আগস্ট মাসে আসতেন, তাহলে এক রকমের ভাইব তৈরি হতো। কিন্তু আজকে যখন তিনি আসতেছেন, আমি জানি না সেটা কি হবে। যতদূর খোঁজ নিয়ে জানা গেছে যে হাদি গত শুক্রবার গুলিবিদ্ধ হওয়ার পরই ডক্টর ইউনূস কিন্তু বিএনপি, জামাত এবং এনসিপির সাথে বসেছিলেন, এবং সেখানে তিনি বলেছেন, আপনারা যদি নিজেদের মধ্যে এভাবে কামড়াকামড়ি করেন তাহলে ফ্যাসিস্ট হাসিনা আবার বাংলাদেশে ফিরে আসবে, ভারত আবার বাংলাদেশে অ্যাডভান্টেজ নেবে, এবং শেখ হাসিনা যদি ফিরে আসে তাহলে আমাদের কারো রক্ষা নেই। এটি বলে তিনি আবার 3 পার্টিকে এক করেছেন, এবং এই ডক্টর ইউনূসের এই টেকনিকটা কিন্তু বেশ ইফেক্টিভ। এবং তিনি তারেক রহমানকে আসার ব্যাপারেও একটা সিগন্যাল দিয়েছেন। তারেক রহমানের সামনে একটা মূলা ঝুলানো হয়েছে। সেই মূলাটা হলো যে এই যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটি ঘোষিত হয়েছে, সেই নির্বাচনটি আসলে এক ধরনের আই ওয়াশ হবে, এখানে একটা পাতানো খেলা হবে। সেই নির্বাচনে বিএনপিকে 130টা থেকে 140টা সিট দেওয়া হবে, জামাতে ইসলামকে অ্যারাউন্ড 100 সিট দেওয়া হবে, আর বাকি যে 60-70টা সিট থাকবে সেটি ভাগ করে দেওয়া হবে বিভিন্ন ইসলামিক দল, এনসিপি, এবং যদি জাতীয় পার্টি আসে তাহলে জাতীয় পার্টি, সব মিলিয়ে একটা জাতীয় সরকার গঠন করা হবে। এবং আমরা আওয়ামী লীগকে বাদ দিয়ে তারা ক্ষমতাটা ভাগাভাগি করে নেবে এবং কাউকে একক মেজরিটি দেবে না। এবং সেই জাতীয় সরকারের প্রধানমন্ত্রী করার টোপ দেওয়া হয়েছে তারেক রহমানকে, এবং জাতীয় সরকারের প্রেসিডেন্ট হবে
ডক্টর ইউনূস এবং ডেপুটি প্রাইম মিনিস্টার একটা পদ ক্রিয়েট করা হবে এবং সেই পদটি দেওয়া হবে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানকে। এভাবে তারা মিলেমিশে একটা প্ল্যান করেছে যে এভাবেই এই ফেব্রুয়ারিতে নির্বাচন করে তারা আগামীতে দেশ শাসন করবে। এবং এই টোপটা গিলে তারেক রহমান বাংলাদেশে আসছে, কিন্তু বাংলাদেশে এসে তিনি কোন বিপদে পড়বেন কিনা এই আশঙ্কাটা কিন্তু রয়েই যাচ্ছে। কারণ আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন করবার জন্য ডক্টর ইউনূস শিবির যেমন তৎপর, তেমন এই নির্বাচনটি না হবার ব্যাপারেও কিন্তু অনেক রকমের নেপথ্যে মুভমেন্ট চলছে। অনেকেই বিশ্বাস করেন যে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে না। 12ই ফেব্রুয়ারি যদি নির্বাচন না হয় এবং সেই ক্ষেত্রে যদি কোনো পরিবর্তন হয়, সেই পরিবর্তনে তারেক রহমান কিভাবে এফেক্টেড হতে পারেন সেই জায়গাটায় কিন্তু একটা অনিশ্চয়তা রয়ে গেছে। সুতরাং এই মুহূর্তে তারেক রহমানের ফেরার সিদ্ধান্তটা কতখানি ভালো সিদ্ধান্ত হবে সেটা সময়ই বলে দেবে, যদিও তার দলের জন্য এই মুহূর্তে তারেক রহমানের দেশে আসাটা অনেকেই মনে করছেন খুব জরুরি। সুতরাং আমরা তারেক রহমান ফিরবে কিনা এটার জন্য আমাদের 25শে ডিসেম্বর পর্যন্তই অপেক্ষা করতে হবে। তবে এটা নিশ্চিত যে তারেক রহমান যদি বাংলাদেশে ফেরেও তিনি একেবারে আগুনের ভেতরে পা রাখবেন, এটা নিয়ে কারো কোনো সন্দেহ নেই। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন।